রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে আহ্বান বিএনপির। জানাবো ঔষধ, পোশাক সহ অত্যাবশ্যকীয় পণ্যের বাড়তি ভ্যাটে রিভিউ হচ্ছে, বললেন অর্থ উপদেষ্টা। সন্তানেরা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ধূলিসাৎ হতে দেব না, বললেন জামায়াতের আমির। সর্বশেষ জানাবো লেবানন থেকে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে আহ্বান বিএনপির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল 4:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছি। এছাড়া গণঅভ্যুত্থানের 5.5 মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রে কি প্রয়োজন ছিল এ প্রশ্ন তিনি বৈঠকে তুলেছিলেন বলে জানিয়েছেন। সর্বদলীয় বৈঠকে বিএনপি সহ উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঔষধ, পোশাক সহ অত্যাবশ্যকীয় পণ্যের বাড়তি ভ্যাট রিভিউ হচ্ছে, বললেন অর্থ উপদেষ্টা। ঔষধ ও পোশাক সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের উপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে তা রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাড়তি ভ্যাটের কারণে বাজারে পণ্যের দামে ইতিমধ্যে প্রভাব পড়েছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাটের কারণে সম্পূর্ণ নয়। দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণে হয়েছে, সম্পূর্ণভাবে এটি হলো ম্যানিপুলেশন, সাপ্লাই চেনের কারণে হয়েছে। তিনি বলেন, ভ্যাটের মাধ্যমে আমি দাম বাড়িয়েছি কয়েকটি জিনিসের। ফোন, বিদেশি ফলের জুস কয়টা মানুষ কেনে? অতএব ওটার কারণে প্রভাব পড়েছে তা নয়। তবুও আজ আমরা রিভিউ করছি কিছু কিছু ম্যাটার, আপনারা পরে জানতে পারবেন। উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় কিছু কিছু জিনিসের বিষয়ে আমরা বলেছি। তারপর ঔষধ, পোশাক সহ অত্যাবশ্যকীয় যেসব পণ্য সাধারণ লোকজনের উপর প্রভাব ফেলে সেগুলো রিভিউ করা হচ্ছে। আমদানি করা ফলের জুসে আমি কেন কমাবো? সৌদি আরবে ইসলামী উন্নয়ন ব্যাংকের অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আইডিবি সাধারণত আমাদের বিরাট একটা অঙ্ক দেয় গ্যাস এবং পেট্রোলিয়ামের জন্য। আমি এবার অনুরোধ করেছি সারের জন্য অর্থ দিতে। তারা রাজি হয়েছে বলেও জানান তিনি। সন্তানেরা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ধূলিসাৎ হতে দেব না, বললেন জামায়াতের আমির। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্বপ্নকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আমরা তাদের স্বপ্নকে ধূলিসাৎ হতে দেব না। বৃহস্পতিবার মাগুরা জেলা শহরের নোমানী ময়দানে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ সরকারের সময় গণমাধ্যমকে হাতে কড়া পরিয়ে রাখা হয়েছিল। অনেক সাংবাদিককে স্ক্রিপ্ট করে দিয়ে সেই অনুযায়ী রিপোর্ট করতে বলা হয়েছিল। জামায়াত ইসলামী বৈষম্যহীন দেশ গড়তে চায়। অনেক দলের শাসনামলে জামায়াতে ইসলামীর দুর্নাম করা ছিল তাদের মূল লক্ষ্য। আগামীতে হাতে হাত রেখে বৈষম্যহীন দেশ গড়া হবে। সমাবেশে যোগ দিতে সকাল থেকে জেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চল থেকে জামায়াতের নেতাকর্মীরা সমবেত হতে থাকে। এক পর্যায়ে কানায় কানায় ভরে যায় নোমানী ময়দান ও আশেপাশের অঞ্চল। সকাল থেকে স্থানীয় নেতারা বক্তব্য দিতে থাকেন। 12টার পরপরই বক্তব্য দেন জামায়াতের আমির। তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী, এটা আমাদের অঙ্গীকার। ন্যায্য স্বাধীনতা চাই, আমরা সীমাহীন ওয়াদা নিয়ে রাজনীতি করতে চাই না, কাউকে করতে দিতেও চাই না। যে স্বাধীনতা অপরের চরিত্র হরণ করে, মিথ্যা গুজব ছড়ায়, মানুষের বিরুদ্ধে হিংসা ছড়ায়, আমরা সেই রাজনীতি করতে চাই না। জামায়াতের আমির বলেন, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে, মাদ্রাসা থেকে পড়ালেখা শিখে হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে, শিক্ষা জীবন শেষ হলে যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি নিশ্চিত করা হবে। আমরা কাউকে ঘুষ দেই না, ঘুষ নিতেও দেব না। আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আমরা তাদের স্বপ্নকে ধূলিসাৎ হতে দেব না। লেবানন থেকে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি। লেবাননে আটকে পড়া আরও ৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া ৫৭ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ নিয়ে ১৮ ফ্লাইটে সর্বমোট ১,১৯৯ বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হলো। লেবানন থেকে দেশে ফেরা এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। আইওএম এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে ৫,০০০ টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি সেখানে বোমা হামলায় নিহত হয়েছেন। লেবাননে চলমান যুদ্ধ অবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস বৈরুত দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে প্রবাসী বাংলাদেশিরা ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নিচ্ছে।